প্রিয় পাঠক, দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিশ্বহুক লেখকের এই ওয়েবিনারে আড্ডায় আমি আপনাদের সঞ্চালক আরেফিন মজনু। আজকে বিশ্বহুক লেখকের এই ওয়েবিনারে আড্ডায় আজকে আমাদের সাথে বিশেষ একজন গেস্ট রয়েছে। তিনি আমাদের সাথে এখন যুক্ত হবেন। অতিথি শাম্মী তুলতুল, উপন্যাসিক, শিশু সাহিত্যিক ও নজরুল অনুরাগী। তিনি এখন আমাদের সাথে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। লেখকে আপনাকে স্বাগতম। আপনাদেরকেও শুভেচ্ছা এবং লেখকের আপনি উপস্থাপক এবং সকল অ্যাডমিনদের প্রতি সবাইকে শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে আজকে আপনি আপনাদের মূল্যবান সময় যে আমাদেরকে দিয়েছেন লেখক পরিবারে, তার জন্য আসলে আমরা অনেক গর্বিত এবং লেখক পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার সময় নিয়ে আমাকে অতিথি করার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছে আসবো তার আগে এখন পাঠক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিশ্বক লেখকের এই ওয়েবিনারে আড্ডায় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রিয় পাঠক, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে আমাদের সাথে একজন গুণী মানুষ রয়েছে, যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো এবং জানবো। তিনি হচ্ছেন শাম্মী তুলতুল, উপন্যাসিক, শিশু সাহিত্যিক ও নজরুল অনুরাগী। তার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানবো। তো আশা করি এই লাইভটি দেখতে অবশ্যই লেখক অফিসিয়াল পেজে চোখ রাখুন। আর যদি কোনো কিছু আপনাদের জানা থাকে তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন এবং সেই সাথে আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে মেনশন করুন। আপু। জি। আসলে আমি আম, যেটা বলতে চাচ্ছি, আজকে আপনাদের প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে এবং এটা একটি শুধু লেখকদের একটি প্ল্যাটফর্ম, সেটাও অনেক ভালো লাগছে যে অনেক লেখক যারা নতুন অনেকে আছেন তাদের সাথে আমার পরিচিতি হবে। সবাই আমার সম্পর্কে জানবে, আমিও সবার সম্পর্কে জানবো, সবার সাথে আমার একটু পরিচিতি হবে। আর আপনি নিজেও একজন কবি, আপনার সাথে আমার অনেক আড্ডা হবে, সেই আশায় আছি। ইনশাল্লাহ। আমরা আজকে যেহেতু লাইভটিতে চলে এসেছি, বিশ্ব লেখকের এই ওয়েবিনারে আড্ডায় যেহেতু চলে এসেছি, আমাদের সময় ছিল রাত 9টায় আস্তে আস্তে আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি। তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অলরেডি আমরা 20 মিনিট লেট করে ফেলেছি। আপু। যাই হোক, এটা সবাই বুঝবে, সবাই আসলে অনেকে আমাদের আসলে আমাদের তো এখন লাইভের সাথে আমাদের সব সময় যুক্ত থাকতে হচ্ছে, সবাই এখন অনলাইনের সাথে যুক্ত, সবাই এই বিষয়টা বুঝবে। আশা করি আহ ওই 20 মিনিটে আমরা কাটিয়ে উঠতে পারবো আমাদের আড্ডা, সাহিত্যের আড্ডার মাধ্যমে। ইনশাল্লাহ। এখন আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি, যে জি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, অবশ্যই। জি, অবশ্যই। শিশু সাহিত্যিক এবং নজরুল অনুরাগী, আচ্ছা। এই দুটো সম্পর্কে আপনার কাছ শীর্ষ। থেকে জানতে চাই। জি। ধন্যবাদ আরফিন ভাইয়া। শিশু সাহিত্যের বিষয়টা ওটা আপনি যখন ধরেন আপনি যখন শিশু ছিলেন তখন জি। আমি আমার পরিবার সম্পর্কে একটু বলি। আমার পরিবারটি ছিলেন একেবারে সাহিত্যিক এবং সংস্কৃতি মনা। যে বিষয়টা হচ্ছে, আমার আমার দাদু একজন লেখক ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। তিনি একজন এরপর মুক্তিযুদ্ধের সংগঠক। তো যে বিষয়টা উনার লেখালেখি আমি ছোটবেলা থেকে দেখতাম। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমার নানি একজন লেখক ছিলেন, কাজী লতিফা হক, বিখ্যাত নূরজাহান বেগমের বেগম পত্রিকায় তিনি লেখালেখি করতেন। তো এই দুইটি জায়গাতে আমি খুব সুন্দর একটি পরিবেশ পেয়েছিলাম, যে লেখালেখির জায়গাটা আমি ওখান থেকে, আমার শুরুটা ওখান থেকে। তো দুইজন যেহেতু দাদা নানি দুইজনেই লেখক, তাহলে ওই পাশটা থেকে আমার লেখালেখির একটা ধারণা আসে। অবশ্য একটা বিষয় যেটা মনে রাখা ভালো, ইচ্ছা, নিজের ইচ্ছাটাও থাকতে হবে, নিজের আগ্রহটাও থাকতে হবে। আর এরপরে আমার আরেকটা দিক হলো, আমার বাবা ফ্রিডম ফাইটার, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার চাচা মুক্তিযোদ্ধা ছিলেন। তো যার কারণে আমি অনেক গল্প আমি ছোটবেলা থেকে ওদের কাছ থেকে আমি জানতাম।
আমার মায়ের কোলে, আমার আমার নানির সাথে, আমার আমার দাদার কাছ থেকে এবং আমার বাবার কাছ থেকে আমি মুক্তিযুদ্ধের গল্পগুলো শুনে শুনে আমি বড় হয়েছি। আমি যুদ্ধ না দেখলেও একটা পরিবেশ পেয়েছি, জানতে পেরেছি। তো যে কারণে আমাদের ঘরে সবসময় এগুলো আলোচনা হতো। তারপর সবসময় যেহেতু দাদা লেখক ছিলেন, লেখালেখির বিষয়টা আলোচনা হতো। এবং আমি ছাপার অক্ষরে নাম দেখতাম প্রায় সময়, যে তখন এই এই বিষয়টা আমার মধ্যে প্রথম লেখক যেটা হওয়ার আগ্রহটা, এটা আমার ছোটবেলা থেকে জাগ্রত হতো। এবং আমি প্রচুর ডান পিটে ছিলাম। আমি খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, নাচ, স্কুলে এমন কোনো বিষয় ছিল না আমি যেখানে অ্যাটেন্ড করতাম না। প্রত্যেকটা প্রতিযোগিতায় আমি অ্যাটেন্ড করতাম। এবং আমাদের একটা ক্লাব ছিল, আমাদের এলাকায় ক্লাব ছিল। ওই ক্লাবে আমি প্রথম নজরুলের বলবীর চিরোন্নত মমশির কবিতাটি আবৃত্তি করে আমি প্রথম পুরস্কার অর্জন করি। তো যার কারণে আমার পরিবার থেকে আমি কিছু কিছু প্রতিভা এখান থেকে আমি পেয়েছি। পরিবেশটা মানে খুব সুন্দর একটা পরিবেশ দেখে আমি বড় হয়েছি, যেখান থেকে আমি দেখেছি যে রাজনীতি, মুক্তিযুদ্ধ, লেখালেখির একটা পরিবেশ। এরপর শিশু সাহিত্যের বিষয়টা, ছোটবেলা থেকে ছড়া ছড়া লিখতাম, ছড়া লেখার চেষ্টা করতাম। এবং আমি চারপাশে অনেক কিছু দেখতাম, বিড়াল ছানা, তারপর চড়ুই পাখি আমি আমার জানালা দিয়ে দেখতাম, আমি আবার বাড়ির বিল্ডিং এ জানালা দিয়ে দেখতাম। এগুলো দেখে দেখে আমার মাথায় ছোটদের অনেক গল্প আমার মাথার মধ্যে আসতো। ওই দিকটার কারণে আমি আস্তে 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 আমি ছোটদের কিছু লেখালেখি করি। এবং নিজের জীবনে অনেক দুষ্টামি স্মৃতি আছে আমার মধ্যে, যে আমি অনেক সময় খুবই দুষ্টু ছিলাম। আমি দুষ্টামি করতাম প্রচুর। আমি আমি টিচারকে তাড়িয়েছি 1000 বার। এটা আমার অনেক প্লাস পয়েন্ট আমার। আমার শিক্ষককে, আমি প্রচুর শিক্ষককে তাড়িয়েছিলাম। পেটে ব্যথা, মাথা ব্যথা, হয়তো ওয়াশরুমে যাব, পানি খেতে যাব, তখন আর নাই, আমার আম্মাকে আমি বলি আমার পেট ব্যথা করছে অমুক। আমার কিছু ছোট ছোট অনেক স্মৃতি আছে। এটার থেকে আমার শিশু সাহিত্যের মানে ঝোঁকটা আমার বেশি ছিল। এটা থেকে আমার সাহিত্যের বিষয়। এরপর নজরুল অনুরাগী। নজরুলের বিষয়টা হচ্ছে যেটা বললাম না, মানে আমার বাসা, আমার বাবা মা বই পড়তেন, আমার দাদা লেখক ছিলেন ওই নজরুল। আর নজরুলের বিষয়টা দেখে এসেছি 1932 সালে কাজী নজরুল ইসলাম মোহাম্মদপুর রাউজান, মানে আমার গ্রামের বাড়ি রাউজান, ওই রাউজান মোহাম্মদপুরে 1932 সালে অনেক বিশাল সাহিত্য সম্মেলন এবং শিক্ষা সম্মেলন হয়েছিলেন। ওই সাহিত্য সম্মেলনে 1932 সালে মোহাম্মদপুর মোহাম্মদপুর এলাকার গ্রামবাসীরা নজরুলকে আনার জন্য একটা প্রোগ্রাম করেন, যে কাজী নজরুলকে আমাদের প্রোগ্রামে আনতে হবে। সেই জায়গায় তখন আমার দাদু কুদ্দুস মাস্টার ছিলেন অষ্টম শ্রেণীর ছাত্র, এবং সেই সংগঠনের উনি নির্বাহী সদস্য ছিলেন। এবং যার ফলশ্রুতিতে ওই নজরুলের বিষয়টা ওনার কাছ থেকে আমি দেখতে দেখতে, যখন বয়স্ক হয়, তখন বিভিন্ন পত্রপত্রিকায় নজরুলের যে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী আমার দাদুর সাক্ষাৎকার নেওয়া হতো, ইন্টারভিউ নেওয়া হতো। ওই দিকটা দেখে দেখে আমি দেখলাম যে আমি এমন একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, যে এই বিষয়টা আমি অনেক কাজ করতে পারবো যতটুকু আমার মাধ্যমে পারা যায়। এরপর যখন আমি আরো অনেক ছোট ছিলাম, আমার দাদুর কাছ থেকে আমি তথ্য নিতাম, বিভিন্ন পত্রপত্রিকা দেখতাম নজরুলকে নিয়ে লিখতো। উনি নজরুলের বিষয় মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে বিভিন্ন উনাকে নিয়ে লেখালেখি হতো এবং গ্রামে অনুষ্ঠান হতো। তো সবসময় আমার দাদু চিফ গেস্ট ছিলেন। এরপর আমার দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, 2008 সালে আমার দাদা মারা যায়, তখন আমি বলেছিলাম আমি এটা নিয়ে একটা বই লিখতে চাই। আমার দাদু তখন বলেছিলেন যে আরো সাধনা করো, এখনো অনেক ছোট, এই সাধনা করো, তারপরে তুমি এটা লিখবা, নজরুল সম্পর্কে আরো জানো। এরপর 2019 সালে আমি একজন কুদ্দুস ও কবি নজরুল, আমি চেষ্টা করেছি নজরুল যে আমাদের গ্রামে ছিলেন, 2 রাত 3 দিন, 2 রাত 3 দিন উনি মোহাম্মদপুরে ছিলেন। ওই কাহিনী নজরুলের সাথে আব্দুল কুদ্দুস মাস্টারের যে ঐতিহাসিক ঘটনাটা ছিল, সেই ঘটনাটাই আমি আমার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করার চেষ্টা আমি করেছি, এবং 2019 সালে 21শে বইমেলায় সেটা প্রকাশিত হয়। তারপর থেকে আমি নজরুলের ওই ধারাটা আমি চেষ্টা করছি, ওইখানকার ইতিহাস যেমন এটা উইকিপিডিয়াতে নাই, এটা অনেকে জানে না, এবং সেটা আমি আমার বইয়ের মাধ্যমে এবং আমি আমার লেখালেখির মাধ্যমে এটা আমি নতুনদেরকে, তরুণদেরকে, সামনে যারা জানবে তাদেরকে একটা ইতিহাস আমি জানানোর আমি চেষ্টা চেষ্টা করছি, যে নজরুল কি করেছিলেন বইটাতে আছে। নজরুলের মানে তার স্বাদ কি ছিল, একটা কিশোরের সাথে সে কি মানে গল্প করেছিলেন, সেখানে কি হয়েছিল। এবং কলকাতা থেকে আসার পর থেকে, কলকাতা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে রাউজান, রাউজান থেকে মোহাম্মদপুর যাওয়া পর্যন্ত নজরুলের সাথে কার সাথে কথোপকথন হয়েছিল। উনি আমাদের আমাদের বিখ্যাত হালদা নদী আছে, সেই হালদা নদী পার হয়ে উনি মোহাম্মদপুরে গিয়েছিলেন, এবং হালদাকে নিয়ে উনি অনেক কিছু রচনা করেছিলেন, আমাদের গ্রাম নিয়ে রচনা করেছিলেন গাড়ি দিয়ে যেতে যেতে। সেই জায়গাগুলো আমি আমার মতো করে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি।
অসংখ্য ধন্যবাদ। আজকে লাইভটি বেশ ভালো লাগতেছে এই কারণেই যে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, আজকে তাকে নিয়ে জি। কথা বলার সুযোগ হয়েছে এই সামান্য মানুষটা। যাই হোক, আজকে বেশ ভালো লাগতেছে, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম যে এই প্রথম কোনো ব্যক্তি যার সাথে আসলে নজরুল অনুরাগী এরকম মানুষ আমি কখনো পাইনি। লেখকের বেশ কিছু ধন্যবাদ। এপিসোড হয়ে গেছে, বিশ্ব হোক এই লেখকের এই ওয়েবিনারে অনেক অতিথি আসছেন, কিন্তু কখনো সৌভাগ্য হয়নি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলার। উঠেছে হয়তো বা অনেকবার, কিন্তু আসলে জি যে জি। একজন কবি এইভাবে একজন আমাদের জাতীয় কবিকে তার লেখায় লিপিবদ্ধ করতে পারে বইয়ের মধ্যে, আসলে একজন লেখক যখন লেখে তার রক্তবিন্দু দিয়ে লেখে, সেটা আমরা প্রায় জেনে থাকি। তো খুব ভালো লাগছে আপু, অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত আপনার কয়টি বই রিলিজ হয়েছে? এই পর্যন্ত আমার 14টি বই রিলিজ হয়েছে, এবং শিশু শিশুদেরকে নিয়ে আমি 8টা বই, এবং অন্যান্য আমার উপন্যাস রয়েছে 4টা, গল্প গ্রন্থ একটা, এবং প্রবন্ধ নিবন্ধের একটি বই আছে, মিলিয়ে 14টি আমার বই বেরিয়েছে এই পর্যন্ত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে একজন গুণী মানুষের সাথে আজকে কথা বলার সুযোগ হয়েছে। আসলে যারা কবি এবং সাহিত্যিক এবং শিশু সাহিত্যিক, তাদের কাছ থেকে অনেক কিছুই জানা থাকে। আল্লাহ আপনাকে এত বড় সৌভাগ্য দান করেছে, এবং যে এত বড় একটা দায়িত্ব আপনি পালন করেছেন, যে এই পর্যন্ত 14টি বই আপনি লিখেছেন, এটা আসলে অনেক বড় পাওয়া। এটা আসলে সামান্য মানুষের কাজ না। আপনি অনেক বড় হন, আর দোয়া করি আপনি বিশ্ব পর্যায়ে চলে যান। আমাদের লেখক পরিবার থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাই, সেই সাথে অনেক ভালোবাসা জানাই। আপনি আমার খুব প্রিয় একটি আপু। যাই হোক, মন থেকে দোয়া করি আপনি আরো ভালো ভালো কাজ করেন, অনেক আমাদেরকে ধন্যবাদ। উপহার দেন। তো আজকে আসলে আরো কিছু জানতে চাচ্ছি যে যেহেতু আজকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন লেখক পরিবারে এবং বিশ্বক লেখকের এই ওয়েবিনারে আড্ডায়, তো আমি মনে করি যে এখন থেকে আপনি আমাদের লেখক পরিবারের একজন। জি, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। সেটা তো আমার সৌভাগ্য যে আমি লেখক পরিবারের একজন, আপনারা আমাকে আপন করে নিয়েছেন, সেটা আসলে যে আমার অবশ্যই সৌভাগ্য। জি, যেদিন থেকে আপনি লাইভে আসবেন, লাইভটি ডেট ফিক্সড করা হয়েছিল, আপনার সাথে আমার কথা হয়েছিল, সেদিন থেকেই লেখক পুরো পরিবারটাই গভীর আগ্রহ নিয়ে পথে বসেছিল আপনি কখন আসবেন লাইভে। আসলে এই মুহূর্তে আমাদের লেখক পরিবার থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, তারা গভীর আগ্রহ নিয়ে বসে আছেন আপনার কাছ থেকে ভালোবাসা নেবে বলে। অবশ্যই অবশ্যই, আমি কৃতজ্ঞ সবার কাছে যারা আছেন। আমি অনেকের নাম দেখতে পাচ্ছি, সোহেল মোল্লা, অনেকের নাম দেখতে পাচ্ছি। আমি আমি সবাইকে আমি আসলে কৃতজ্ঞ সবার কাছে, যে আসলে আমি যে ভালোবাসাটা পাচ্ছি, সবাই যে কমেন্ট করছে, সেটাও আমার কাছে অনেক। আমি লেখক পরিবারের কাছে আসলে আজকে খুবই কৃতজ্ঞ বোধ করছি। সবাই আমাকেও ভালোবাসা দিবেন, আমিও আপনাদেরকে যতটুকু পারি আমি ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। এবার 21শে বইমেলাতে আপনার কোন বইটি বের হচ্ছে? জি, আমি বলি, সংক্ষেপে বলছি। আমি আগে সবচেয়ে সবার আগে বলে যাচ্ছি যে আমাদের তো বিভিন্ন লেখকরা পুরস্কার পেয়ে থাকেন, বিভিন্ন অ্যাওয়ার্ড সম্মাননা পেয়ে থাকেন। তো অনেক সময় ধরেন আমরা যে বিষয়গুলো চেষ্টা করি কি আমাদের, আমি প্রথম থেকে শুরুতে পুরস্কার বিষয়টাকে অনেক সময় মানে গুরুত্ব কম দেই, কারণ আপনারা মনে থাকবেন যে আমি আমার বিভিন্ন ইন্টারভিউতে আমি বলেছি পুরস্কারের প্রচুর দুর্নীতি হয়, আমাদের যোগ্যরা অনেক সময় সুযোগটা পায় না, সেখানে অনেক কিছু হয়। এটা নিয়ে আমার সাথে অনেকের হয়তো তর্ক হয়েছে, তর্ক হলো এই বিষয়টা তো, কারণ একজন লেখকের তো সবকিছুতে মুখ বন্ধ করে রাখা যায় না। পুরস্কারে দুর্নীতি হয় এটা নিয়ে অনেক, আমি এর আগে অনেকগুলো পুরস্কার পেয়েছি। আমি নজরুল সাহিত্য পুরস্কার পেয়েছি আমি অগ্নিবীণা থেকে, যেটা আমার কাছে অনেক বিশাল একটা প্রাপ্তি ছিল। তো এরপরে আমি এই বছরে, আমি খুব সারপ্রাইজড হয়েছি, এই বছরে আমি তিনটি পুরস্কার পেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসার কারণে। আমি প্রথমে এবছর যেটা বলতে চাচ্ছি, অক্টোবরে আমি যেটা পেয়েছি সেটা হলো দৈনিক আজাদী। দৈনিক আজাদীর নাম অনেকে শুনেছেন আপনারা, দৈনিক জি, আজাদীর অবশ্যই। প্রতিষ্ঠাতা। জি, দৈনিক আজাদী আমাদের আঞ্চলিক পত্রিকা, হলো এটা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে খুবই পরিচিত একটা জায়গা, যেখান থেকে আপনি লেখালেখি করলে আমাদের চট্টগ্রামে লেখকদের একটা আলাদা সার্টিফিকেট তৈরি হয়, যেখান থেকে সেই আজাদী পত্রিকায় 14 বছর, কারণ আমার হাতে করি প্রথম স্টার্টিং সুপ্রভাত বাংলাদেশ, এরপরে আমি দৈনিক আজাদী, তারপর আমাদের পূর্বকোণ, দৈনিক পূর্বকোণ, আজাদী, সুপ্রভাত বাংলাদেশ, চট্টগ্রাম মঞ্চ, এগুলো আমাদের আঞ্চলিক আঞ্চলিক পত্রিকার খুব জনপ্রিয় পত্রিকা। দৈনিক আজাদী হলো স্বাধীন বাংলার প্রথম পত্রিকা, সেটাতে আমি এখনো পর্যন্ত লেখালেখি করছি, এবং সেই প্রতিষ্ঠাতা
কে নিয়ে একটা সম্মাননা আয়োজন করা হয়। এবং সবচেয়ে অবাক হবেন, মানে যে ভাইয়াটা সম্মাননা আমাদের যে কমিটি থেকে ইয়া করা হয়েছিল ওখান থেকে জুরি বোর্ডে, উনি আমাকে ফোন করে বলেছে যে তুমি খুব ফাঁকিবাজ, তুমি অনুষ্ঠানে অ্যাটেন্ড করো না, তোমাকে এই অনুষ্ঠানে আসতে হবে। তখন আমি বললাম যে ভাইয়া আসলে না, বলে যে ভাইয়াটা ইয়ে হবে না, তুমি এই অনুষ্ঠানে আসবা, চুপচাপ চলে আসবা, তোমার আব্বা তোমার ভাই বোন সবাইকে নিয়ে চলে আসবা। তা আমি বলে যে আচ্ছা ঠিক আছে। এখন উনি অনেক সিনিয়র পার্সন, উনি একজন লেখক সংগঠক, আমাদের বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি। এরপর উনি আমাকে বলার পর আমি চুপচাপ গেলাম, গিয়ে আমি যে ভাইয়া যেহেতু এটা বেশি বলেছেন, দিদার ভাইয়া, তাহলে এটা তো অবশ্যই যেতে হবে। এরপর আমি গিয়েছি আমার মতো করে। আমি সবচেয়ে বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কারণ উনি আমার সম্পর্কে জানেন, আমি কি লেখালেখি করি সবকিছু জানেন। এবং আজাদী পত্রিকাতে উনার মাধ্যমে আমার প্রথম হাতে করি। তো যার কারণে উনি আমাকে যাওয়ার পরে দেখলাম যে 11 জন, 11 জনকে ওখানে সম্মাননা প্রদান করা হচ্ছে। সেখানে 11 জনের মাধ্যমে আমি যখন আস্তে আস্তে নাম শুনতে পাই, বক্তৃতা শুনতে পেলাম, এবং আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার খালেক সাহেব সম্পর্কে আমি বক্তব্যগুলো শুনছি, এরপর ছবি তুলছি। এরপর সপ্তম কি অষ্টমের মধ্যে মানে আমার নামটা ঘোষণা, তখন আমি খুব অবাক, আমি আসলে খুবই অবাক হয়েছি। আমি আমার এই বয়সে যে ইঞ্জিনিয়ার খালেক সম্মাননা পাবো, সেটা আমি কোনো দিনই আমি কল্পনা করিনি। আর আমাদের চট্টগ্রামে তো একটা বৃহৎ জায়গা, এখানে অনেক অনেক সংগঠন থাকে, প্রচুর মানুষজন যেহেতু, তো যার কারণে আমি চিন্তা করেছিলাম যে এখান থেকে এখনো না, আমি আর একটু বয়স হলে বা কোনো সময় হয়তো এরা আমাকে মূল্যায়ন করবে। এত জলদি মূল্যায়ন করবে, যখন আমি আমার নাম শুনি আমার সার্টিফিকেট সহ, আসলে সত্যি আমি কেঁদে দিয়েছিলাম। মানে আমি আমার বলার আর ভাষা ছিল না যে আসলে মানে যে পত্রিকায় লেখালেখি করেছি সেই পত্রিকার একজনের কাছ থেকে সম্মাননা সেটা পেয়েছি। এরপর আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক মাননীয় সুজন সাহেবের কাছ থেকে আমি আমার সম্মাননাটা আমি গ্রহণ করি 3 তারিখ অক্টোবরের। এরপর আমি মাঝখানে আমি সমাজসেবার জন্য, কোভিড এর জন্য আমি খুবই চেষ্টা করেছিলাম। কোভিড আমি আমাদের গ্রামে আমি একজনের দায়িত্ব আমি চেষ্টা করেছি নিয়ে ফেলার জন্য। আসলে 10 জনকে তো আমরা পারবো না, একে আমাদের সম্ভব না। আমি চেষ্টা করেছি কোভিড এর মাধ্যমে আমাদের গ্রামে ওনার সম্পর্কে আমি আমার সামনের বইটাতে আমি লিখবো, ওনাকে আমি হেল্প করার চেষ্টা করেছি, আমি টাকা দেওয়ার চেষ্টা করেছি। আমার সংগঠন আছে, আমি সেখান থেকে চেষ্টা করেছি আমি কোভিডে যতটুকু পারা যায়, করোনার সময় আমাদের আশেপাশে যতটুকু পারা যায় তা থেকে সেবা করার জন্য আমি রিসেন্টলি আমি একটা সংগঠনের পিস অ্যাম্বাসেডর মনোনীত হয়েছি সেখান থেকেই। কারণ এই জিনিসগুলো শুধু আমার অ্যাক্টিভিটিস গুলো দেখার পরে তাদের কাছ থেকে আমার অফার গুলো আসছে, হয়তো কেউ ফোনে, না হয় কেউ ইনবক্সে। সেভাবে এটা আমার আরেকটা অর্জন ছিল। আমি শান্তিদূত মনোনীত হয়েছি আমি, এবং বিভিন্ন ইন্টারভিউ গুলো হয়েছে আমার বিভিন্ন পত্রপত্রিকায়। এরপরে যেটা, এখন একটার পর একটা দেখার পরে যখন আপনি দেখবেন যে আপনি যখন কাজ করবেন, আপনি যখন কোনো কিছুর আশা করবেন না, তখন কিন্তু আপনার সফলতা আপনাকে আপনাকে যারা মূল্যায়ন করতে চাইবে তারা কিন্তু ঠিকই মূল্যায়ন করবে। তারা ঠিকই আপনাকে চেষ্টা করবে আপনাকে মূল্যায়ন করা হোক। আমি দেখতে পাচ্ছি ছেলেটা অনেক কাজ করছে, মেয়েটা অনেক কাজ করছে। কারণ আমরা তো কোনো কাজ, আপনি আমি কোনো কাজ আমরা কিন্তু আশা করে করছি না। আমরা যে কিছু পাবো, আমরা বা বিশাল কিছু পেয়ে যাব, আমরা অনেক কিছু পেয়ে যাবো, এটা কিন্তু করি না। আমরা কাজ করে যেতে চাই, কাজ করছি নিজের তৃপ্তির জন্য, দশের সেবার জন্য। দশের জন্য যদি আমার একটা কাজ হয়ে থাকে, তাহলে তারা শিখবে। যেটা আমি পারবো না ভবিষ্যতে, সে অর্ধেক কাজটা আগামী প্রজন্ম করে যাবে। এরপর যখন আমার 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 সফলতাগুলো আস্তে আস্তে যখন সবাই দেখছে, এরপর সিলেট থেকে একটা সামাজিক সংগঠন, ওইখান থেকে আমাকে আরেকটা অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় ফেসবুকে। হুট করে ওইটা আমাকে ঘোষণা দেওয়া হয়, বলে যে আপু আপনি আহ, আমাদের উদ্ভাস উদ্ভাস সুপারস্টার অ্যাওয়ার্ড, আপনি আমাদের সুপারস্টারের প্রিয় মুখ, সুপারস্টার অ্যাওয়ার্ড। একই সময় অক্টোবরের একই সময় আমি দুইটা আহ মানে আমি সম্মাননা অর্জন করি। তো যাই হোক, আসলে এই জিনিসগুলা যখন আমি একটা ভিডিও মানে রিসেন্ট আমি বলবো যে আসলে আমার মানে আমি এই বিষয়গুলো কখনো আশা করি নাই, যে আমার লেখালেখি এবং আমার লেখালেখির পাশে আমি চেষ্টা করেছি আমার লেখনী দিয়ে সমাজ সেবা করার চেষ্টা করেছি। আমি আমি সশরীরে আমি চেষ্টা করেছি আমি কিভাবে মানুষকে, অন্তত 2 জন মানুষ, 3 জন মানুষ, 5 জন মানুষকে আমি আমার চেষ্টা করেছি আমি কিভাবে তাদের উপকার করা যায়। 10 জনকে নক করেছি যে একটু উপকার করুন। এরপরে আমি বই, তারপর তৃতীয় পুরস্কারের কথা বলছি যেটা নভেম্বরে ঘোষণা হয়, যেটা বইয়ের বিষয়। বইয়ের বিষয়গুলোতে তেমন একটা অ্যাটেন্ড করি না, কারণ পাণ্ডুলিপি যখন জমা দেই, কারণ পাণ্ডুলিপি জমা দেওয়ার সাহস খুব কম হয়। কারণ আমরা অনেক সময় অনেক বড় বড় পুরস্কারের জায়গায় আমরা বই দুই একবার জমা দিয়ে দেখি যেখানে হয় না। এবং এবং আরেকটা বিষয় কি জানেন, যে একটা একটা আত্মবিশ্বাস থাকে কি, যে আমার বইটা হয়নি,
তাহলে আমার বইটা কেন হলো না, আরেকজনের বইটা কিন্তু হয়ে গেছে। তখন মনটা খুব খারাপ হয় যে আসলে যাক, এখানে হয়তো তাদের মধ্যে হয়তো মানে তাদের মধ্যে তাদের প্রিয় মানুষগুলো আছে, তাদেরকে তারা সার্টিফাইড করছেন, হয়তো আমরা এখানে বাদ। আর আমি চট্টগ্রাম থেকে, আমার স্ট্রাগলটা হচ্ছে আমার জায়গা থেকে, আমার শহর থেকে। কারণ আমরা দেখেছি চট্টগ্রামের চট্টগ্রাম থেকে যারা উঠে এসেছেন, তারা কিন্তু ঢাকাতে অবস্থান করেন, তারা রাজধানী ভিত্তিকই হয়ে যান। তারা কিন্তু আর চট্টগ্রামে আসে না, তারা হয়তো তারা কখনো বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাদের দেশে আসেন। কিন্তু আমি আমার আমার জায়গাটা থেকে আমি এখান থেকে করে যাচ্ছি, কারণ আমি আমি ঢাকায় সেটেল হইনি, আমি এখানেই থাকছি। তো এরপরে যখন এখানে জলকথা পান্ডুলিপি পুরস্কার, একটা পুরস্কার ঘোষণা দেওয়া হয়, এরপর আমি প্রথমে চিন্তা করলাম যে এগুলো হবে না, এখানে শুধু শুধু দেখবো যে হয়তো ওদের প্রিয় মানুষগুলাকে দেওয়া হয়, এগুলো দিব না। তো আমার কয়েকজন আমার খুব প্রিয় মানুষ বলল, দিয়ে দেখো, হইলে হলে এবার তুমি শেষবার একটা বার ট্রাই করে দেখো। এরপরে আমি ট্রাই করলাম, ট্রাই করে আমার আর কোনো খবর টবর নাই। আমি জানি যে এগুলো কিছু হবে না, এগুলো কখনো হবে না, আমি নিজের কাজ আপু নিজে আমি করতে আপনার থাকি। কাছে আসতে এরপর চাচ্ছি, জি, 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 বলুন। আমাদের মাঝে প্রচুর কমেন্ট আসতেছে। তো ইতিমধ্যে অনেকেই কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে, তাদের মধ্যে হচ্ছে অন্তরাল রাজি। জি, তিনি লেখকের জি, জি, পরিচালক এবং প্রতিনিয়ত লেখকের জন্য অক্লান্ত শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে। বিশ্বহোক লেখকের জি, এই উইকেন্ডের আড্ডা আমাদের মেন উপলক্ষ হচ্ছে যে আমরা এইভাবে এপিসোড করে গুণী মানুষদেরকে কথাগুলোকে নিয়ে মানুষের কাছে পৌঁছে দেব। যেমন আমি জি, আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি এ পর্যন্ত 14টি বই আপনার বের হয়েছে, কিন্তু আপনি জি, এত পিছিয়ে কেন? আমি আপনার কাছে সংক্ষিপ্ত আকারে জি, শুনবো, যেহেতু হ্যাঁ, আমাদের আরো অনেক প্রশ্ন আছে। এক এক করে আপনার কাছে সবকিছু আমরা জেনে নিব। আর লাইভটি খুব সংকীর্ণ সময় হবে যতটুকু, কারণ জি, জি। যেহেতু আমরা অলরেডি লেট করে ফেলেছি, তো সেইভাবেই লাইভটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তো আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি নিজেকে কি হাইড করতে পছন্দ করেন, নাকি আসলে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে ভালো লাগে না, সে বিষয়ে জানতে চাচ্ছি। আসলে আমি আমি যেটা বলি, আমি বলছি, যখন আমি 10 বছর আগে, আমার ছোট, তখন আর আমি ফেসবুক ইউজ করছি 2013 থেকে, 2013 কি 14 থেকে, আচ্ছা। যখন খুব অ্যাভেলেবেল সবাই ফেসবুক ইউজ করছে, আমি কিন্তু তখন থেকে ইউজ করি নাই। কারণ আমার জায়গাটা ছিল পত্রিকার সাথে আমার রিলেটেড। আমি প্রত্যেকটা পত্রিকায় লেখা পাঠাতাম, লেখা রিজেক্ট হলে আবার পাঠাতাম, সেভাবে মেইলে পাঠাতাম, যার কারণে আমার জগৎটা ছিল পত্রিকা ভিত্তিক। মানে সবার সাথে ওই যোগাযোগের ইয়াটা আমার তখন ছিল না, এবং পত্রিকা ভিত্তিক ছিল। এবং আমার ধরেন বিশেষ করে হচ্ছে, ধরেন কিছু পরিবার থাকে যে রক্ষণশীল, খুবই রক্ষণশীল থাকে, যেমন হুট করে অনেক সময় সুযোগটা হয়তো আমি পাচ্ছি না, অনেক কিছু মানে রিলেটেড হওয়ার জন্য আমাকে আস্তে 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 যেতে হচ্ছে। এবং সেই জিনিসটা আমাদের আমাদের সবসময় একটা কথা বলা হয়ে থাকে, আমি একটা কথা বলি, ছোট্ট একটা কথা, যে যখন কোনো ছেলে বা কোনো মেয়ের প্রতিভাকে দাবিয়ে রাখা হয়, তখন কিন্তু পরিবারকে দোষারোপ করা হয়। এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা পরিবারকে দোষারোপ করবেন না, কারণ পরিবার ছাড়া আপনি অচল। আপনার বাবা মা সবসময় আপনার ভালো চাইবে, আপনার কিন্তু কোনোদিন খারাপ চাইবে না। আপনার ভালো চাইবে বলেই কিন্তু আপনাকে চেষ্টা করবে যে না, হচ্ছে, তুমি আস্তে আস্তে হও, হচ্ছ, তুমি আস্তে আস্তে হও। আমাদের পরিবারও এটা ছিল, যে হচ্ছ, তুমি আস্তে আস্তে হও, তোমার একটা হুট করে দৌড়ানোর দরকার নাই, আস্তে আস্তে যাও। এইটা ছিল। এবং 10 বছর আগে আমাদের মেইলে যোগাযোগ ছিল। 10 বছর আগে যেহেতু ফেসবুক ইউজ করি নাই, ফেসবুক ইউজ করা হয় নাই, এবং সামাজিক যোগাযোগ এখন মাধ্যম যেটা, আর হাইলাইটস এর বিষয়টা আপনাকে যেটা আমি আগে বলেছি, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে কেউ পুরা বাংলাদেশ, যেমন এখন আমি জার্মানিতে লিখছি, এখন আমি অস্ট্রেলিয়াতে লিখছি, এখন আমি সিঙ্গাপুরে লিখছি, কলকাতা তো আছেই, আমার কেউ, আমার বাংলাদেশের পর আমার প্রিয় জায়গা। তখন হাইলাইটস এর বিষয়টা হচ্ছে, আমাকে যখন মানুষ চিনে, তখন আমাকে চট্টগ্রামের মানুষ চিনে নাই, তখন আমাকে চিন্তা মনে করতো সে ঢাকায় থাকে বা সে অন্যান্য জেলাতে থাকে। কারণ চট্টগ্রাম থেকে আমি হাইলাইটস হতে পারিনি, এই জন্য চট্টগ্রামের মানুষকে অনেক জায়গা থেকে দূরে দূরে থাকে, বা মানুষ অনেক সময় জানতে পারে না, চিনতে পারে না। এই যে আমি চেষ্টা করছি, আমাদের চট্টগ্রামের একটা বিষয় থাকে কি, চিন্তা করা হয় যে মানে আমরা অন্যান্য জায়গায় সুযোগ পাবো না, আমরা লেখালেখির জায়গাতে খুব কঠিন। আমার চট্টগ্রামের মানুষও আমাকে অনেক সময় বলেছে যে লেখালেখি অনেক কঠিন এবং জনপ্রিয় হওয়াটা আরো কঠিন, তুমি পারবা না, নট, এটা পসিবল না। কিন্তু আমি সেই জায়গাতে দাঁড়িয়েছিলাম না। আমি চেষ্টা করি যে আমি চট্টগ্রাম থেকে আমার গণ্ডিটাকে আমি বাইরে করব, আমি চট্টগ্রাম থেকে আমার গণ্ডিটাকে আমি পুরো বিশ্বকে ছড়িয়ে দিব। এইটার কারণে এই হাইলাইটস আমরা হতে পারিনি, পিছিয়ে ছিলাম। আমার মানুষই আমাকে মানে হেল্প করে নাই। আমার মানুষ আমাকে আমাকে মানে সামনে যাওয়ার জন্য রাস্তাটা তৈরি করে দেয়নি, সেই জন্য আমি পিছিয়ে পিছিয়ে ছিলাম। তো যাই হোক, আচ্ছা। এখন আপনারা আছেন, আপনাদের কারণে অবশ্যই সামনে যাব, আরো সামনে আগাবো, আপনাদের মাধ্যমে ছড়িয়ে যাবে হয়তো আমার লেখনী গুলো।
ইনশাল্লাহ, অবশ্যই আমরা লেখক পরিবার থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনার সাথে থাকতে, এবং অবশ্যই আপনিও আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন যাতে আমরা অবশ্যই বিশ্ব অবশ্যই। লেখকের এই ওয়েবিনার কন্টিনিউ করতে পারি আর মানুষের মাঝে এই প্ল্যাটফর্মটাকে তুলে ধরতে পারি। এখন আমি আপনার কাছে কিছু কথা বলতে জানতে চাচ্ছি যে আমাদের একটি জি প্ল্যাটফর্ম রয়েছে, লেখক অফিসিয়াল জি গ্রুপ এবং পেজ। আজকে যে আমরা যে লাইভটি জি হচ্ছে সেটা হচ্ছে আমরা সরাসরি লেখক অফিসিয়াল পেজ থেকে লাইভে আসছি। তো আমাদের একটি লেখক জি অফিসিয়াল গ্রুপ রয়েছে, সেখানে অসংখ্য জি উদীয়মান কবি তারা লেখা দিয়ে থাকে এবং প্রতিনিয়ত অনেক নতুনরা লেখালেখি করে। তো সেই প্ল্যাটফর্মটায় আমরা চাচ্ছিলাম যদি আপনি আমাদের যদি এই লেখক পরিবারের একজন হয়ে আপনার সুন্দর লেখাগুলো আমাদেরকে পড়ার জন্য সুযোগ করে দিতেন, তাহলে আমরা অনেক কিছুই জানতে পারতাম। অবশ্যই অবশ্যই। জি অবশ্যই আমি গ্রুপে জয়েন হব, এবং অবশ্যই আমার লেখা আমি অন্যদের লেখাগুলোও পড়বো, এবং আমি নিজের লেখাটাও দিব অবশ্যই। জি অবশ্যই। তো আপনার কাছে এই মুহূর্তে কথা রাখতে চাচ্ছি যে যেহেতু অনেকেই প্রশ্ন করতেছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আপনার খুব প্রিয় মানুষ যারা জি খুব জি আপনাকে, যারা জি আপনার জি লেখা পড়ে আপনাকে পছন্দ করে ব্যক্তিত্ব হিসেবে, সবাই অনেকে কমেন্টস করতেছে, তো কমেন্টস গুলো দেখে খুব ভালো লাগছে। তো ইতিমধ্যে হুম, যারা আপনার পাঠক রয়েছে আমাদের সাথে আজকে এই লাইভে যুক্ত হয়েছেন, তারা আপনাকে চাচ্ছে আপনার মুখ থেকে কিছু শুনবে। তো আশা করি আপনার পাঠকদের সম্পর্কে কিছু একটু বলুন। জি। পাঠকদের সম্পর্কে আসলে যেটা বলতে চাই, আমরা যখন কোথাও মানে আমরা যখন কিছু হতে চাই, তখন আমাদের ধৈর্যটা কম থাকে। আমাদের ধৈর্য থাকতে হবে, কারণ আমাদের ধৈর্যশীল না হলে আপনি কোনো কাজই করতে পারবেন না। আমি ইদানিং দেখি কি অনেকে যারা লেখালেখি করতে চায়, যারা প্রত্যেকটা প্রতিভাকে বিকশিত করতে চায়, অনেক জায়গায় আমি কিছুদিন আগে আমি বাগমা আমার আড্ডা একটা লাইভ করেছিলাম, যে সেখানে অনেক লেখক ছিল, যে ওদেরকে মানে বলে যে একবার লেখা না হলে দ্বিতীয়বার লেখা দিতে চায় না, গাল মুখ ফুলিয়ে বসে থাকে। তাহলে সেটা হলে তো সেই ক্ষতিটা আপনার না, সেই ক্ষতিটা কিন্তু আমার। গাল মুখ ফুলিয়ে আমাদের এখনো এখনো লেখালেখি করছে অনেক সিনিয়ররা, এখনো কিন্তু বকা খাই আমরা। যে কারণ আপনি প্রতিনিয়ত শিখবেন, শিখতে 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 শিখতে, কারণ শেখার তো কোনো শেষ নাই। কারণ মানুষ তাল মিলিয়ে, স্রোতের সাথে তাল মিলিয়ে নতুন নতুন শব্দ, নতুন নতুন লেখা, নতুন নতুন বাক্য, নতুন নতুন ঢং, নতুন কিছু তৈরি হয়। তাহলে আপনি যদি গাল মুখ ফুলিয়ে বসে থাকা হয়, তাহলে কিন্তু সেটা আমার জন্যই ক্ষতি, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতি না। তো সেই কারণে আমি, যারা নতুন লিখছে, যারা যেটাই করছে না কেন, সেটার পিছনে একটু সময় দিতে হবে, এবং সেই জায়গাটা রীতিমতো ভালো হোক, ভালো একটা কন্টেন্টের দরকার আছে। আপনি অ্যাভেলেবেল কিছু যদি সারাক্ষণই লিখতে থাকেন, সারাক্ষণই যদি, এখন ধরেন আপনি নজরুলের যদি একটা কবিতা আপনাকে করতে করতে সেটাকে আপনাকে স্টাবলিশ করতে হবে, রবীন্দ্রনাথের একটা কবিতা সেটা পড়তে পড়তে স্টাবলিশ করতে হবে। আপনি হুট করে একবার আবৃত্তি করে যদি আরেকটাতে চলে যান, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা আপনার শক্ত হলো না, এটা ভিত্তি তৈরি হলো না। কারণ এখন যেহেতু প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম একদিকে যেমন ভালো করেছে, আরেকদিকে কিন্তু এক সাইড, কারণ প্রত্যেকটা জায়গার উপকারিতা অপকারিতা রয়ে গেছে। এই জন্য আপনাকে আপনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আপনার ফেসবুক পেজে দাঁড়িয়ে, কারণ এখন যেহেতু সবকিছু অনেক সহজ, আপনি একটা ভিডিও, কিন্তু আপনার জায়গাটা ভালো হতে হবে, আপনার আবৃত্তিটা ভালো হতে হবে, আপনার লেখাটা ভালো হতে হবে সেই জায়গাটাতে। কারণ এখন স্রোতের জোয়ারে থাকলে হবে না। আমরা দেখতে পাচ্ছি যে অনেকের ফ্যান ফলোয়ার 5 লক্ষ টাকা, সরি, 5,80,000, 90,000, হ্যাঁ হচ্ছে। কিন্তু একটা সময় কি করা হয় জানেন, আমাদের পাঠকরা তুলতে তুলতে আবার ধাপাস করে নিচে ফেলে দেয় কিন্তু পাঠকরাই। সেজন্য আপনাকে ঠিক থাকতে হবে, আপনার ওজনটাও ঠিক রাখতে হবে, আপনার লেখালেখির ভিত্তিটা শক্তভাবে দাঁড়াতে হবে। আপনি যদি শক্ত দাঁড়াতে না পারেন, আপনাকে তুলতেও বেশিক্ষণ, আমরা এমন জাতি, আমরা তুলতেও বেশিক্ষণ করি না, নামাতেও বেশিক্ষণ করি না। তো সেজন্য আপনার জায়গাটাকে আপনি ঠিক রাখতে হবে, এবং ধৈর্য, অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্যের সাথে আপনাকে প্রত্যেকটা কাজ করতে হবে। এক জায়গায় যদি আপনি রিফিউজ হন, সেই জায়গাটাতে আমি নিজে বহুত কিছু করে সেখান থেকে পালানো যাবে না, সেখান থেকে লেগেই থাকতে হবে, যে আপনি লেগে থাকুন, আপনি অবশ্যই অবশ্যই পারবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো উত্তর দেওয়ার জন্য। তো ইতিমধ্যে আমাদের সাথে একজন জয়েন করেছে ওপার বাংলা থেকে, আপনার খুবই ভক্ত, ভারত থেকে অভিনন্দন ও শুভকামনার দিদি। অনেক ধন্যবাদ। সুস্মিত আগারওয়াল ভাইয়া, জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার খুব কাছের একজন মানুষ মনে হচ্ছে, তা জি। আপনার পরিচিত, যাই হোক। তো আমরা কথায় চলে যাই, আপনার কি কখনো আপনার নিজের লেখা কখনো আবৃত্তি করার সুযোগ হয়েছে? হ্যাঁ, আমি আমার নিজের লেখা আবৃত্তি করেছি, আমি লকডাউনে একেবারে পুরোপুরি। কারণ আবৃত্তি জিনিসটা, আচ্ছা। কারণ ওইটা তো চর্চার বিষয়, চর্চার বিষয় থাকে, যার কারণে এটা, যখন আমি খুব ছোট ছিলাম, আমি কিন্তু প্রচুর আবৃত্তি করতাম, স্টেজে বিভিন্ন অনুষ্ঠানে করতাম। এরপর লং টাইম যখন রীতিমতো বইতে হাত দিয়েছে, তখন ওই সময়টা পাইনি। কিন্তু লকডাউনে প্রচুর আবৃত্তি করেছি। নিজের একটা আবৃত্তি করেছি, আমার একটা আবৃত্তি আছে এই শহরে। এরপর আর কয়েকটা আবৃত্তি করেছি, আমি নজরুলের একটা আবৃত্তি করেছি, যেটা অনেকে অনেক সময় অনেক আচ্ছা। কেউ করে না, ওই আজকে জায়গাটা করেছে। যেহেতু
আপনি অলরেডি একটা করোনার পরিস্থিতির মধ্যে একটা লম্বা ছুটি পেয়েছিলেন, এই ছুটির মধ্যে অনেক আবৃত্তি করেছেন, আর সেই সাথে আমাদের জাতীয় কবি এবং কাজী নজরুল ইসলাম অনুরাগী আপনি। আজকে আমাদের কাজী নজরুল ইসলাম সাহেবের ওনার একটা কবিতা আবৃত্তি করে আমাদেরকে শোনান, জি, আমরা শুনবো। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, যাক, এটা একটু ওয়েট করতে হবে। ওকে। আম, আমি আসলে আপনি আগে, আচ্ছা, পেয়েছি। যাই হোক, আমি আবৃত্তি করছি এই কয়েকদিন, একেবারে আসলে চর্চা ছিল না, তারপরেও আমার যারা আছেন তারা অবশ্যই, যদি একটু ভুলভাল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখা হবে। আমি যেটা পাঠ করছি সেটা হলো, কাজী নজরুল ইসলাম আমাদের গ্রামে বসে একটা কবিতা আবৃত্তি লিখেছিলেন, ওখান থেকেই রচনা করেছিলেন। সেই কবিতাটির নাম হলো বাতায়ন পাশে গুবাত্তুর সারি। ওই কবিতাটি আমি এখন মানে অল্প করে পাঠ করছি সেটা। ওকে। বিদায় হেমোর বাতায়ন, পাশে নিশিত জাগার সাথী, ওগো বন্ধুরা, পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি। আজ হতে হলো বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। অন্ত আকাশ অলিন্দে তার শীর্ষ কপল রাখি, কাঁদিতেছে চাঁদ মুসাফির জাগো, নিশি আর নাই বাকি। নিশি তিনি যায় দূরবন ছায়, তন্দ্রায় ঢুলুঢুল, ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আদারে এলো চুল। চমকিয়া জাগি ললাটে আমার, কাহারও নিঃশ্বাস লাগে, কে করে ব্যঞ্জন তপ্ত ললাটে, কেমন শিওরে জাগে। জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছে স্বপনচারী, নিশীত রাতের বন্ধু আমার, ভুবাক তরুর সারি। আহ তোমার আর আমার আখির পল্লব কল্পনে, সারা রাত মোরা করেছি যে কথা, বন্ধু পড়েছে মনে। জাগিয়া একাকী জ্বালা করে আঁখি, আশিস আসিত যখন জল, তোমাদের পাতা মনে হতে যেন সুশীতুল করতল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার কণ্ঠে জাদু আছে বলতেই হবে, প্রশংসা না করলেই নয়। আসলে সাহিত্য প্রেমীরা, ভাইয়া। লেখক যারা রয়েছে তারা প্রাণবন্ত মানুষ, এবং তাদের মন মানসিকতা সবসময় একটু ব্যতিক্রম, এবং তারা যে কথা বলে কথার মধ্যে অনেক মাধুর্য থাকে, এবং তাদের কাছ থেকে আসলে প্রতিনিয়ত কিছু শেখা যায়। আর খুব ভালো লাগতেছে যে এত গুণী একজন মানুষের সাথে আমি সামান্য একজন মানুষ সঞ্চালক হিসেবে আজকে আমার লেখক পরিবার থেকে সাথে থাকার সুযোগ হয়েছে। এটা আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে মনে করতেছি। কারণ না ভাই, আপনি 14টা বই, অসামান্য বলতে গুনে আসলে গুনে কিছুই নেই। গুনে গুনে 14টা বই, এটা আসলে কোনো মানুষের দ্বারা সম্ভব না। আর যদি আসলে কিছু নিজের ভিতরে না থাকে তাহলে কোনো দিন সম্ভব না। তো আমি আপনার জন্য অনেক শুভকামনা জানাই এই সামান্য মানুষটার পক্ষ থেকে। তো আশা করি যেহেতু আজকে সুযোগ হয়েছে আপু, বেশ ভালো লাগলো জি, লাইভটিতে। তো এই মুহূর্তে অনেক পাঠক রয়েছে, এবং আমাদের লেখক পরিবারের জন্য আপনার কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা চাই, ভয়ঙ্কর রকমের ভালোবাসা, যে ভালোবাসা আমাদেরকে আরো ইন্সপায়ার করে তুলবে এবং নিজেকে অনুপ্রাণিত করবে যে লেখক বিশ্ব হোক লেখকের, আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। বেশ ভালো লাগলো আপনাদের সাথে লাইভটি করে আজকে আপনার সাথে। তো আবারও আপনাকে লেখক পরিবার থেকে শুভকামনা জানানো হবে। তো আশা করি আপনি আমাদের সাথে যুক্ত হবেন লেখক পরিবারে। সেদিন হয়তোবা জি, অবশ্যই। অনেক আড্ডা হবে, সাহিত্য বিষয়ে কথা হবে। আজকে একদমই লাইভটির শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জি, অলরেডি 20 মিনিট লেট করে ফেলেছি, সেই জন্য চাচ্ছি না যে আজকে লাইভটি আরো একটু বাড়িয়ে নেই, কারণ অলরেডি আমাদের পাঠকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক বিভ্রান্তি মধ্যে পড়ে গেছি আমরা অলরেডি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো লাইভটি শেষ পর্যায়ে আপু, আপনার পাঠকবৃন্দ যারা রয়েছে সবার কাছ থেকে বিদায় নিন। জি, অবশ্যই আমি সবাইকে বলতে চাচ্ছি,
যে আমার সামনে বই বের হবে আরো, আপনারা সবাই অবশ্যই আমার নাম সার্চ করে রকমারিতে আমার বইগুলা পাবেন এবং আমার সাথে যুক্ত হয়ে আমার লেখাগুলা পড়বেন। এবং কারণ আমাদের নারীদের অনেক যুদ্ধ করতে হয়, নারীদের যত কিছুই হোক না কেন পুরুষের পাশাপাশি নারীদের অবশ্যই যুদ্ধ করতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয়। এবং নারী পুরুষ ছাড়া কেউ একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। আপনারা ভাইয়ারা, আপনারা বন্ধুরা, আপনারা যারা লেখক আছেন তারা যদি আমাদের মতো, যারা আমরা খুব কষ্ট করছি, যারা আমাদের আমাদের জায়গা থেকে কষ্ট করছি, তাদেরকে যদি আপনারা এগিয়ে না দেন তাহলে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো না। কারণ আপনাদের সম্মিলিত প্রয়াস যদি না হয়, আপনারা যদি আমার বইগুলো না পড়েন এবং আপনারা যদি আমার লেখা না পড়েন, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তাই আমি সবার কাছে অনুরোধ থাকবে, আবদার থাকবে, যে আমি আপনাদেরই বোন, আপনাদেরই বন্ধু, আপনারা আমাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন, যেন আপনাদের মাধ্যমে আমার বইগুলো টেকনাফ থেকে তেতুলিয়া দেশ বিদেশে যেন ছড়িয়ে পড়ে। আর সবসময় একটা কথা, বই সবাইকে বলছি, বই পড়বেন, প্রত্যেকটা লেখকের বই পড়বেন। আমি সবসময় একটা কথা বলে রাখি, একটা স্লোগান আমার, না পড়ুয়ার দল বই পড়ুয়ার দলে হোক। আমি চাই যে কোনো মানুষ একটা অন্তত বই পড়ার চেষ্টা করুক, তাহলে সামনে সে অবশ্যই বইয়ের প্রতি তার ঝোঁক হবে এবং তার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এবং সবশেষে আমি যেটা বলতে চাই, যে আপনারা একে অপরের প্রতি আপনাদের শ্রদ্ধা থাকবে, সহনশীলতা থাকবে এবং পরিবারের দিকে নজর দিবেন। আর বিশেষ করে বাবা মার প্রতি অবশ্যই যত্নবান হবেন, কারণ বাবা মা না থাকলে আপনার পৃথিবীতে আপনার কোনো কিছুর বিকল্প নাই। আপনারা চেষ্টা করবেন আমাদের বাবা মার প্রতি আপনারা শ্রদ্ধাশীল হতে, যত্ন নিতে, তাদেরকে যতটুকু পারেন তাদেরকে হেল্প করতে। অনেক ধন্যবাদ, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবাই একসাথে যেন থাকতে পারে। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য লেখকে। আর আজকে আসলে একটু লেট হয়ে গিয়েছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আবারও কোনো একদিন সৌভাগ্য হবে বিশ্ব লেখকের এই ওয়েবিনারের আড্ডায় আপনাকে আমন্ত্রণ জানানো হবে। সেদিন হয়তো বা সাহিত্য বিষয়ে অনেক কথা হবে, আবৃত্তি বিষয়ে কথা হবে, এবং আপনার বই বিষয়ে কথা হবে। তো ভালো অবশ্যই অবশ্যই। থাকুন, এবং আরফিন মজনু সুস্থ ভাইয়া, থাকুন। আপনি একজন কবি, আপনার লেখা আমি পড়ি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি। অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা আপু, এই সামান্য মানুষটাকে এত কিছু ভালোবাসা দেওয়ার জন্য। এবং আসলে উপহার স্বরূপ, আমি তো কবি নই, তবে চেষ্টা করি কবিদের সাথে থাকার জন্য, আমার সেই এই সৌভাগ্যটা হয়নি। চেষ্টাটাই তো চেষ্টা। আমি কবিদের সাথে থাকতে ভালোবাসি, এটুকুই আমার জন্য অনেক বড় পাওয়া। আর কবি, এটা অনেক বড় বিশাল একটা নাম। আর এটা পাওয়া, এটা স্বর্গীয় পাওয়া, আমার মনে হয় যে আসলে এটা সম্ভব না। তো খুব বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি ভালো থাকবেন। আল্লাহ জি হাফেজ। অবশ্যই। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। বিশ্বহোক লেখকের ওয়েবিনারে এই আড্ডায় আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম, আপনাদের সবার প্রিয় সঞ্চালক আরিফিন মজনু। আজকের লাইভটিতে একটি ব্যতিক্রম লাইভ হলো। আমরা আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। তো আশা করি বিশ্বহোক লেখকের এই ওয়েবিনার আড্ডায় যে অনুষ্ঠানগুলো হয় আর যে কথাগুলো হয় গুরুত্বপূর্ণ, আমরা আসলে কি বলবো তা জানি না। আমরা ফেসবুকে নানান ধরনের লাইভ গুলো হয়ে থাকে, কন্টেন্ট হয়ে থাকে, যেগুলো আমরা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছি বিশ্বের দরবারে, মানুষের কাছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। কিন্তু বিশ্বহোক লেখকের এই ওয়েবিনার আড্ডায় আমরা অনেকেই দেখতে পাই না। কারণ দেখা না দেখা সেটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি ভালো জিনিস দেখবেন না খারাপ জিনিস দেখবেন, কোন বাজে জিনিস দেখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তবে আমি এটুকুই বলবো যে আমরা যা কিছু করি না কেন সেটা যেন ভালো করি। এটা আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা। তো বিশ্বক লেখকের এই ওয়েবিনার আড্ডায় যারা পাঠকবৃন্দ দেশ এবং দেশের বাইরে থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আবারও দেখা হবে পরের কোনো অতিথিকে নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্ব হোক লেখকের, ক্যানভাসে নয়, আমাকে কবিতায় এঁকো। আল্লাহ হাফেজ।